ইভা, তোর কি কোনো লজ্জা শরম নাই? পুরুষদের নিজের এমন ফিগার দেখাতে তোর ভালো লাগে? শরীর দেখানোর জন্য তো ওর রুমে গিয়েছিলি, তাই না? নিজের এমন রূপ দেখিয়ে ছেলেদের পাগল করতে চাস? কত করে বললাম ওর সামনে তুই যাবি না, তাও নির্লজ্জের মতো রুমে চলে গেলি। নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার। বারবার তোকে মনে করিয়ে দিতে হয় কেন তুই এই বাড়ির কাজের মেয়ে? 3টা থাপ্পড় খেয়ে মাথা নিচু করে এক মনে চোখে পানি ফেলতে ফেলতে নীলার কথাগুলো হজম করে নিল ইভা। মেয়েটার পুরো নাম ইভা মুনতাহা হিয়া। নীলা বলছিল ইভান শাহরিয়ার বাড়িতে আসলে যেন ওর রুমে ইভা না যায়। একটা মেয়ের কতটা নিচু মন মানসিকতা থাকলে নিজে একটা মেয়ে হয়ে অন্য মেয়ের ব্যাপারে না জেনে এভাবে বলতে পারে। নীলাকে না দেখলে ইভা এটা উপলব্ধি করতে পারত না। তারপর ইভা নীলার উদ্দেশ্যে বলল, নীলা আপু, আমি ইচ্ছে করে ইভান ভাইয়ার রুমে যাই নাই। তখন ইভান ভাইয়া অনেকবার পানি চাইছে। ওনার রুমে নাকি পানি ছিল না, কেউ দিয়ে আসে নাই। তাই আমি ওনার রুমে গিয়ে পানি দিয়ে আসছি, আর উনি তখন রুমে ছিল না, হয়তো ব্যালকনিতে ছিল। নীলা শাসিয়ে বলে, আবার মুখে মুখে কথা বলছিস? সাহস তো তোর কম না? ফার্দার যেন তোকে ইভান ভাইয়ার রুমে না দেখি। ইভা মাথা দুলিয়ে হ্যাঁ বোধক শব্দ বুঝালো, যার দরুন ও আর যাবে না। তারপর এক দৌড়ে নিজের রুমে গিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে কান্না করতে লাগলো। আজ আর এমন কি, প্রতিদিনই তো এ বাড়ির মানুষগুলো ওরে কাজের মেয়ে বানিয়ে রাখে। সব সময় এমন ছোটোখাটো বিষয় নিয়েও বকা শুনতে হয়। এতে করে এগুলো শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে ওর। এখন কেউ কিছু বললেও তা গায়ে মাখে না। তবে যে কোনো মেয়ের চরিত্র নিয়ে কথা বললে ঠিকই খারাপ লাগে। তাই ইভারও খারাপ লাগছে। আর ইভান হলো এ বাড়ির বড় ছেলে, আতিফ শাহরিয়ারের ছেলে। পুরো নাম ইভান শাহরিয়ার। ওরা 1 ভাই 2 বোন, ইভান, ইরা আর ইমা। সবার বড় ইভান, যে কিনা একজন ডাক্তার, কালকেই দেশে ফিরল। তারপর ইমা, ও এবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আর সবার ছোট ইরা। ইরা আর ইভা একসাথেই পড়াশোনা করে। দুজনেই কিছুদিন হবে এসএসসি দিয়ে শেষ করলো। নীলা হলো ইভানের খালাতো বোন। ও বেশিরভাগ সময়ই এ বাড়িতে থাকে। আর ইভা হলো আতিফ শাহরিয়ারের ছোট ভাই আরিফ শাহরিয়ারের মেয়ে। গত 2 বছর আগে ইভার বাবা মা মারা যায় রোড অ্যাক্সিডেন্টে। তারপর থেকেই ইভা এ বাড়ির কাজের মেয়ের মতো আছে। মাঝে মধ্যে ইভা ভাবে, মা বাবা থাকতে সবাই ওরে কত ভালোবাসতো, কত কেয়ার করতো। আর এখন কেউ ওরে 2 চোখেও দেখতে পারে না। কি ভাগ্য ওর! ওর মা বাবা যাওয়ার সময় ওকেও সাথে করে নিলে খুব কি ক্ষতি হতো। এমনটা ভেবে ইভা কত কত চোখের পানি যে ফেলে তার খবর নাই। সকালে খাবারের টেবিলে বসে সবাই খাচ্ছে। ইভান চারদিকে চোখ বুলিয়ে তার মায়ের দিকে তাকিয়ে বলে, মা, ইভা কই? ওরে তো আসার পরে আমি একবারও দেখলাম না। চাচ্চু আর চাচি মারা গেছে 2 বছর। আমি দেশের বাহিরে ছিলাম 5 বছরের জন্য, তাই আসতে পারি নাই। কিন্তু ইভা তো এখানেই থাকে 3 দিন হলো আমি দেশে আসছি, কিন্তু একবারও তো ওরে আমার সামনে দেখলাম না। ইভানের মা আয়ানা বলে, আছে হয়তো কোথাও, তোর সামনে মনে হয় আসতে লজ্জা পায়, তাই আসে না। আয়ানার কথায় ইভান নাক মুখ কুঁচকে ফেলে। তারপর ভাবে, দেশে যাওয়ার আগে তো ঠিকই আমার সামনে আসতো, কবে থেকে আবার লজ্জা পাওয়া শুরু করলো। তাই ভাবে ইভান শাহরিয়ারের আপনা আপনি মুচকি হাসি চলে আসে মুখে। ইভান বিকেলে একটু সময় কাটানোর জন্য ছাদে আসে। আর অমনি ওর পা জোড়া থেমে যায়। এক দৃষ্টিতে তাকিয়ে দেখে একটা মেয়ে ছাদের ফুল গাছগুলোতে পানি দিচ্ছে। কি আকর্ষণীয় লাগছে মেয়েটাকে। মাথা ওড়না দিয়ে ঢাকা, চেহারা দেখা যাচ্ছে না। ইভান না চাইতেও 1 পা 2 পা করে মেয়েটার পিছনে গিয়ে দাঁড়ায়। তারপর এক দৃষ্টিতে মেয়েটার গাছে পানি দেওয়ার ধরন দেখে। ইভা পারফিউমের ঘ্রাণ নাকে আসতেই নিজের কাছে কারো উপস্থিতি টের পায়। অমনি ইভা বুঝতে পারে এটা ইভান, কারণ ইভা যখন ইভানের রুমে গেছে তখনই এই ঘ্রাণ অনুভব করছে। এই ঘ্রাণটা ইভার খুব পছন্দ হয়েছে। যখনই এই ঘ্রাণ ইভার নাকে আসে, আফিমের মতো খুব করে টানে ওকে, কোনো এক অবাধ্য পিছু টান। তাই ইভা গাছে পানি দেওয়ার পাত্রটা নিচে রেখে ইভানের দিকে না তাকিয়ে এক প্রকার দৌড়ে সেখান থেকে চলে যেতে নেয়, যার দরুন ইভার খোপায় বাঁধা চুলগুলো কোমর ছাড়িয়ে হাঁটুর কাছাকাছি এসে গড়াগড়ি খায়। ইভান সেদিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে অতি নরম কণ্ঠে বলে, ইভা।
এই ডাকে কিছু একটা ছিল, যা শুনে ইভার পা জোড়া আপনা আপনি থেমে যায়। অদ্ভুত শিহরণ বয়ে যায় পুরো শরীর জুড়ে, তারপর আবার পা জোড়ায় গতি বাড়িয়ে দেয়। ধরণীতে সন্ধ্যা নেমেছে অনেক আগেই। শহর জুড়ে আলোর রশ্মিগুলো ধীরে ধীরে অন্ধকার আচ্ছন্ন হয়ে আসছে। ভুবন জুড়ে আলোর রেখা ধীরে ধীরে অন্ধকার রূপ ধারণ করছে। অনেক আগেই শহর জুড়ে মাগরিবের আজানের প্রতিধ্বনি শোনা গেছে। ইভা মাগরিবের নামাজ আদায় করে কিছুক্ষণ কুরআন তেলাওয়াত করে। তারপর জায়নামাজ উঠিয়ে যথাস্থানে রেখে হিজাব খুলে ওয়ার্ড্রবে রেখে দেয়। এই ওয়ার্ড্রবটা ইভার বাবা থাকতে তার রুমের জন্য কিনে দিছে। ইভার রুমে আছে বলতে একটা ওয়ার্ড্রব, আলনা, পড়ার টেবিল, তার উপর রাখা ক্লাস 10-এর বইগুলো, তার পাশে একটা বোতল আর একটা খাট। হিজাব রেখে ইভা ওড়নাটা নিয়ে ভালো করে মাথায় ঘুমটা দিয়ে রুম থেকে দরজার সামনে আসে আর ইমার ডাক শুনে হন্তদন্ত হয়ে ইমার রুমে পদার্পণ করে। ইভার নিজের রুমে বসে কিছু কাজ করছিল। ইভাকে এক প্রকারের দৌড়ে যেতে দেখে সেদিকে তাকায়, তবে ইভার মুখ দেখতে পায় না, কারণ ইভার মাথায় ওড়না চাপানো ছিল। উপরের এক কোণায় ইভার রুম, তার পাশের রুম ইভানের, পরে ইরার, তার পাশেরটা ইমার, আর বড়রা নিচের রুমগুলোতে থাকে। ইভা ইমার রুমে গিয়ে দেখে ইমা পড়ার টেবিলে মাথায় হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে বসে আছে। সেদিকে তাকিয়ে ইভা বলে, আপু আমাকে ডাকছো? ইমা মাথা তুলে ইভার দিকে তাকিয়ে ধমকে স্বরে বলে, কখন থেকে ডাকছি শুনিস না? আপু আমি নামাজ আদায় করছি, তাই শুনতে পাই নাই। ইমা বিরক্তিকর মুখ করে ইভাকে বলে, মাথাটা খুব ধরেছে, এক কাপ চা করে দে জলদি। আচ্ছা আপু আমি এক্ষুনি এনে দিচ্ছি। আমার জন্য 1 কাপ দিয়ে যাইস। কারো কণ্ঠ শুনে দরজার দিকে তাকিয়ে দেখে নীলা দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ইনোসেন্ট ভাব নিয়ে কথাগুলো বলল। ইভা নিচের দিকে তাকিয়ে বলে, আচ্ছা। তারপর ইভা রুম থেকে বের হয়ে চা বানানোর জন্য কিচেনে চলে যায়। কিচেনে গিয়ে দেখে সোনালি রাতের খাবার তৈরির জন্য কাজ শুরু করে দিচ্ছে। সোনালি হলো এ বাড়ির কাজের মেয়ে। সোনালি ইভা আর ইরার সমবয়সী হবে। অভাবের তাড়নায় ইভান শাহরিয়ারদের বাড়িতে কাজ করে। মেয়েটারও ইভার মতো কেউ নাই, তাই ইভান শাহরিয়ারের বাবা আতিফ শাহরিয়ার মেয়েটাকে নিজেদের বাড়ির কাছে রাখে। এই বাড়িতে আরও একটা কাজের মহিলা ছিল। যবে থেকে ইভা কাজ শুরু করছে তখন থেকে ইভান শাহরিয়ারের মা আয়ানা তাকে কাজ থেকে বাদ দিয়ে দিচ্ছে। এই বাড়ির সবারই কম বেশি সন্ধ্যায় চা কফি খাওয়ার অভ্যাস, তাই ইভা চা আর কফি 2 চুলোয় দিয়ে তাড়াতাড়ি বানিয়ে নিল। তারপর একে একে কাপে ঢেলে একটা ট্রেতে করে নিয়ে নেয়, আর ইভানের জন্য কফি আলাদা করে সোনালির কাছে দিয়ে বলে ইভান শাহরিয়ারকে দিয়ে আসতে। সোনালি প্রতি উত্তরে বলে, ইভা আপু তুমি ভাইয়ার রুমে যাইতাম এত লজ্জা পাও কি রে? আমারও কিন্তু ইভান ভাইয়ার রুমে যাইতে কেমন কেমন লাগে। ইভা ভ্রুকুচকে বলে, কেমন লাগে? সোনালি মুখে ওড়না চেপে মুচকি হেসে বলে, সরম সরম লাগে। বিদেশ থেকে আসার পর থেকে ভাইয়া এখনো এক্কেরে ধলা ইঁদুরের লাহান ফকফকা দেখতে লাগে, আবার এক্কেরে খাম্বার মতো লম্বুস। ইভা সোনালির কথা শুনে হাসতে হাসতে শেষ। তারপর হাসি থামিয়ে বলে, তুই একেবারে ঠিক বলেছিস। থাক বেচারার নামে আর কিছু বলিস না। তবে লম্বুজটা ঠিক ছিল, একেবারে যেন তাল গাছ একটা। সোনালি এটা শুনে হেসে দেয়। আর ইভা ট্রে নিয়ে বড়দের চা কফি দিয়ে উপরে চলে যাওয়ার সাথে সাথেই সোনালি ইভানের জন্য কফির কাপ নিয়ে উপরে গিয়ে দেখে ইভান বিছানায় বসে আছে। তাই সোনালি কফি পাশে রেখে আসতে নিলে ইভান সোনালিকে ডেকে বলে, সোনালি লম্বুস কিরে? সোনালি খুশিতে গদগদ হয়ে বলে, ভাইয়া আপনি লম্বুস মানে জানেন না? লম্বুস অইল লম্বা। আমি আর কি ইভা আপারে হাসানোর লাইগা তখন আপনারে লম্বুস বলছি। এতটুকু বলে সোনালি জিহাবাই কামড় দিয়ে মনে মনে বলে, হায় হায় এইটা কি আনলো? আমি তো ভাইয়ারে সব কইয়া দেয়ন ধরছি, আর ভাই কিল্লা লম্বুস মানে জিজ্ঞাইলো। সোনালিকে থামতে দেখে শাহরিয়ার বলে, কিরে থামলি কেন বল? সোনালি হাসার চেষ্টা করে বলে, ভাইয়া রাইতে রান্ধনের কাম আছে, আমি গেলাম। ইভা আপা একলা একলা এত কাম করতে পারবো না। শাহরিয়ার অবাক হয়ে বলে, ইভা রান্না করে? হ্যাঁ ভাইয়া করে তো, আমি তো আমার 7 বছর বয়স থেকে এই বাড়িতে কাম করি। হ্যাঁ সাডো, ছোটবেলা
এই ছোটোবেলা থেকে আমি তরকারি কাটাকাটি করি আর অন্য কাম করি। রান্না তো আপনার মায় আর ইভা আপার মায় করতো, এখন ইভা আপা করে। সোনালির একটা বদ অভ্যাস, কেউ কিছু জিজ্ঞেস করলে শুধু গরুর রচনার মতো কথা বলতেই থাকে। কে বলবে? ইভানকে দেখে এই মেয়ে লজ্জা পায়, তাই ইভান সোনালিকে আর কথা বাড়াতে না দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তোর না কাজ আছে, তুই এখন যা। শুনশান নীরবতায় ছেয়ে আছে বাড়িটা। ইভার হঠাৎ ঘুম ভেঙে যায়, খুব জোর পানি পিপাসা পেয়েছে মেয়েটার, তাই সে উঠে বসে। ইভা সবসময় লাইট জ্বালিয়ে ঘুমায়, লাইট অফ থাকলে ওর মনে হয় চোখের সামনে কিছু আছে, আবার এমন মনে হয় আশেপাশে থেকে কোনো ভূতপ্রেত এসে ওর গলা টিপে ধরবে। সামান্য একটা জামা কাপড়ের আবছা দেখলেও ওর মনে হয় সেখানে কেউ ঘাপটে মেরে বসে ওর দিকে তাকিয়ে আছে। ইভা পড়ার টেবিলের দিকে তাকিয়ে দেখে বোতলে পানি নাই। আগে অবশ্য একটা জগ ছিল, সেটা 1 মাস আগে হাত থেকে পড়ে ভেঙে যায়, তাই একটা বোতল নেয় রাতে পানি পিপাসা পেলে খাওয়ার জন্য। আয়ানাকে একটা জগের কথা বললেও সে গুরুত্ব দেয় নাই। এমনিতেও ইভার অপ্রয়োজনে কিছু অপচয় পছন্দ করে না। তার উপর ইভা চাচা চাচির ঘাড়ের উপর বসে বিনা পয়সায় খাচ্ছে পড়ছে। নিজের কিছু খুব বেশি প্রয়োজন না হলে তা কাকা কাকিকে বা অন্য কাউকে বলে না। ইভা চারিদিকে ভালো করে তাকিয়ে বিছানা থেকে নেমে নিচে চলে আসে। পুরো বাড়িটা অল্প আঁচের লাইটের আলোয় আলোকিত। কিচেনে এসে বোতলে পানি নিয়ে তারপর যেই বসার রুমে পা দিবে অমনি কারেন্ট চলে যায়, আর সামনে কারো ছায়ার মতো দেখতে পায়, যার দরুন ইভা অস্পষ্ট স্বরে ভয়ে ভয়ে কাপা কণ্ঠে বেজে বেজে বলে, ভূত ভূত। এটা বলে ইভা সামনে তাকিয়ে দেখলো ছায়াটা ওর দিকে এগিয়ে আসছে। তাই ইভা আয়তুল কুরসি পাঠ করে, কিন্তু তাও ওর দিকে এগিয়ে আসছে দেখে ইভা জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়তে নিলে অমনি ইভান শাহরিয়ার এসে ইভার কোমর পেঁচিয়ে ধরে নেয়, যার দরুন ইভা পড়ে যাওয়া থেকে বাঁচে, কিন্তু সেন্সলেস হয়ে যায়। মূলত ইভান শাহরিয়ার এতক্ষণ গুরুত্বপূর্ণ কিছু কাজের জন্য বাহিরে ছিল, মাত্রই আসলো, আর ইভা ওর ছায়া দেখে ভয় পেয়ে জ্ঞান হারায়। তাই ইভান শাহরিয়ার ইভাকে কয়েকবার ইভা ইভা বলে ডাকে, কিন্তু ইভার সাড়া না পেয়ে ইভান ইভাকে কোলে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে আসে। আর এমন সময় কারেন্টও চলে আসে, তাই ইভান ইভাকে খাটে শুয়ে দিয়ে ওর মাথার কাছে বসে কিছুক্ষণ অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থেকে আবার কয়েকবার ইভাকে ডাকে, কিন্তু ইভার কোনো রেসপন্স না পেয়ে নিজের রুমে থাকা জগ থেকে ইভার নাকে মুখে পানি ছিটে দেয়। তারপর ইভান শাহরিয়ার ইভার পাশ থেকে উঠে নিজের শরীরে জড়িয়ে রাখা শার্ট আর গেঞ্জি খুলে ফ্রেশ হতে যায়। ইভান শাহরিয়ার ফ্রেশ হতে যাওয়ার কিছুক্ষণ পরেই ইভার জ্ঞান ফিরে। পিটপিট করে চোখ খুলে নিজেকে অন্যের ঘরে আবিষ্কার করে হকচকিয়ে উঠে বসে, বিড়বিড় করে বলে, আমি কোথায়? তারপর ওর মনে পড়ে একটু আগের ঘটনা, তাই ইভা চারদিকে চোখ বুলিয়ে পরিপাটি গোছানো রুম দেখে বলে, ভূত আমার ঘাড় মটকে দেয় নাই। হায় আল্লাহ, আমি ইভান ভাইয়ার রুমে আসলাম কেমনি? ভূত আবার আমাকে এখানে এনে ফেলে যায়নি তো? এগুলো বলে ইভা যেই খাট থেকে নামতে নেবে অমনি ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে থাকে, কারণ ওখান থেকে পানির আওয়াজ আসছে। আর তখনই ওয়াশরুমের দরজা খুলে ইভান শাহরিয়ার খালি গায়ে বের হয়ে আসে, নিচে অবশ্য প্যান্ট ছিল। তারপর ইভান ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে ইভার দিকে তাকিয়ে থাকে, আর ইভাও ইভানের দিকে তাকায়। ইভানকে এই অবস্থায় দেখে ইভা স্তব্ধ হয়ে যায়, কিছু বলার ভাষা যেন হারিয়ে ফেলে মেয়েটি। ইভা শুধু ফ্যালফ্যাল দৃষ্টিতে ইভান শাহরিয়ারকে পর্যবেক্ষণ করছে। কি অদ্ভুত শিহরণ বয়ে গেল পুরো শরীর জুড়ে। ইভানের ফর্সা বুকের লোমগুলো ছুঁয়ে দেওয়ার ইচ্ছে জাগলো মনের গহীনে। নিজের এমন ইচ্ছের কথা ভেবে ইভা আটকে উঠে নিজের চোখগুলো ইভানের থেকে সরিয়ে নিল। এগুলো ভেবে ইভার পুরো কায়া অঙ্গ প্রত্যঙ্গ কেঁপে উঠল। সে নিজের ইচ্ছেকে তিরস্কার জানালো বারংবার। তার মস্তিষ্ক বলে উঠল, ছি ইভা, তুই এতক্ষণ একটা পুরুষের দিকে এভাবে তাকিয়েছিলি, গিলে খাচ্ছিলি একটা ছেলেকে এভাবে? ইভান এসব ভাবাভাবির মাঝে ইভান নিজের শরীরে একটা ব্লু কালার গেঞ্জি জড়িয়ে ইভার উদ্দেশ্যে বলে, ইভা, তুই এত ভীতু কেন রে? ভয়ে একেবারে সেন্সলেস হয়ে গেলি। ইভানের কথায় ইভা কোনো প্রতিউত্তর করল না। তা দেখে ইভান প্রকোচকে বলে, এতক্ষণ তো চোখ দিয়ে গিলে খাচ্ছিল আমাকে, আবার নাকি আমার সামনে আসতে লজ্জা পাস? এই তুই আমার সামনে আসতে
কবে থেকে লজ্জা পাওয়া শুরু করলি? ইভানের কথায় এবার ইভা বেশ লজ্জা পেল। আবার এটাও ইভার মনে উকি দিল, ওরে ইভান কোলে করে কি করে ইভানের রুমে নিয়ে আসছে। এটা ভেবেও ইভার শরীরে অদ্ভুত শিহরণ বয়ে গেল, কিন্তু কোনো প্রতিউত্তর করল না। এখনও অন্য দিকেই ফিরে আছে ইভা, কারণ ও মনে করছে এখনো ইভান খালি গায়ে। ইভান হয়তো বুঝলো ইভা আনইজি ফিল করছে, তাই আর কিছু বলল না। আর এই সুযোগে ইভা ওর নরম বিছানা থেকে নেমে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। তা দেখে ইভান একটা তপ্ত নিঃশ্বাস ছাড়ল। কাক ডাকা ভোর, এখনো প্রকৃতি আলো আধারিতে ঘেরা। কিচিরমিচির শব্দ করে নানা প্রজাতির পাকপাকালি ডাকাডাকি করছে। ভোরের সুন্দর মিষ্টি সমীকরণ বইছে প্রকৃতি জুড়ে। প্রকৃতিতে আবারও একটা সুন্দর সকালের আবির্ভাব হলো। একটু আগেই চারদিকে ফজরের আজানের প্রতিধ্বনি শোনা গেছে। এই সময়ে ইভার ঘুম ভেঙে যায়, তাই ইভা ঘুমের লেশ কাটিয়ে উঠে ফজরের নামাজ আদায় করে কিছুক্ষণ কুরআন তেলাওয়াত করে। তখন বাড়ির কাটায় সকাল 7টা বাজতে চলল, তাই সব গুছিয়ে যথাস্থানে রেখে নিচে কাজ করার জন্য চলে আসে। আগে চা আর কফি তৈরি করে নেয় ইভা। সকালে চা বানানো লাগে ওর চাচা চাচির জন্য। আতিফ শাহরিয়ার সকালে নামাজ আদায় করে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চা খান, আর ইভান সকালে ব্ল্যাক কফি পছন্দ করে, তাই ইভানের জন্য ব্ল্যাক কফি। ইরা আর ইমাকে যেটা দেওয়া হয় সেটাই খায়। ইভান ছাড়া সবাই বসার রুমে ছিল, তাই ইভা বসার রুমে ওদের জন্য ট্রেতে করে নিয়ে গেল, আর সোনালিকে ইভানের ব্ল্যাক কফি দিয়ে আসতে বলল। সকাল 9টা। ইভানের বাবা আগেই খেয়ে অফিসে চলে গেছে। এখন খাবারের টেবিলে আয়ানা, নীলা, ইমা, ইরা বসে আছে। ইভান শাহরিয়ার অনেক রাত করে ফেরার কারণে সকালে ফজরের নামাজ আদায় করে আবার ঘুমাইছে। সোনালি তখন কফি দিয়ে জাগিয়ে আসছে। ইভা সবাইকে খাবার সার্ভ করছে। এমন সময় ইভার হাতের সাথে বেজে 2টা কাচের প্লেট আর একটা গ্লাস মেঝেতে পড়ে ভেঙে যায়। তবে ইভার হাত লেগে পড়ছে বললেও ভুল। ইভা খাবার সার্ভ করছিল, তখন নীলা তা অগোছরে ফেলে দেয়, যার দরুন আয়ানা তেতে উঠে এবার গালে সজোরে পরপর 4টা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, এগুলো কি তোর বাবা কিনে দিয়ে গেছে? আমাদের ঘাড়ের উপর বসে খাচ্ছিস, আবার আমাদের জিনিস নষ্ট করছিস? তোর সাহস তো কম না? এগুলো বলে আয়ানা ইভার চুলের মুঠি ধরে আবার এলোপাথারি মারতে থাকে। বেচারি 4টা-5টা থাপ্পড় খেয়ে নিঃশব্দে চোখের পানি ফেলছিল, কিন্তু এখন এমন মার খেয়ে জোরে কান্না করে দেয়। নীলা আর ইমা তা চেয়ে চেয়ে দেখছে। ইরা ওর মায়ের উদ্দেশ্যে বলে, মা, ওরে মারলে কি তুমি এগুলো ফিরে পাবে? ছেড়ে দাও ইভাকে। আয়ানা ইরাকে ধমকে স্বরে বলে, চুপ, তোরে এত কথা বলতে কে কইছে? আর তখনই ইভান শাহরিয়ার নিজের রুম থেকে রেডি হয়ে সিঁড়ি পেয়ে হন্তদন্ত হয়ে সেখানে এসে দাঁড়িয়ে আয়ানার হাত ধরে ফেলে। তারপর আয়ানার উদ্দেশ্যে বলে, মা, তুমি ওরে এভাবে মারছো কেন? আয়ানা ঝাঁঝালো কণ্ঠে বলে, ইভান, তুই এই রাস্তার মেয়ের জন্য আমার হাত ধরে বাধা দিলি? ইভান শাহরিয়ার ওর মায়ের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায়। যখন ইভার মা বাবা ছিল তখন আয়ানা ইভাকে কত স্নেহ করত, আর এখন ওর মায়ের একই রূপ দেখছে। নিজের মাকেই চিনতে ইভানের কষ্ট হচ্ছে। ইভান শাহরিয়ার ওর মায়ের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলে, মা, ইভা কি আসলেই রাস্তার মেয়ে? এই মেয়ের হয়ে তুই আমাকে আবার পাল্টা প্রশ্ন করছিস? ইভানের পাল্টা প্রশ্নে আয়ানা রেগে মেগে কথাগুলো বলে না খেয়ে সেখান থেকে চলে যায়। তা দেখে ইমা বলে, ভাই, আমাকে এভাবে নাড়া গেলেও পারতা। তারপর ইমা আর নীলাও চলে যায়। ইভান শাহরিয়ার খাবার টেবিলে বসতে বসতে ইভার উদ্দেশ্যে বলে, এখন এভাবে কাঁদছিস কেন? কেউ কিছু বললে পাল্টা উত্তর দিতে পারিস না? ইরা অসহায় মুখ করে বলে, ভাইয়া, ওরে কিছু বলে লাভ নেই। ওর এগুলো শুনতে শুনতে সহ্য হয়ে গেছে। প্রতিবাদ বলে কোনো শব্দই নেই ওর ডিকশনারিতে। ইভান ইরার কথা শুনে ইভার দিকে তাকিয়ে বলে, খেতে বস। ইভা নিচের দিকে তাকিয়ে মিনমিন করে ইভানের উদ্দেশ্যে বলে, আপনি কাকিমার সাথে এভাবে কথা বললেন কেন? কাকিমা না খেয়ে চলে গেল। ইভান ইভার দিকে তাকিয়ে বলে, শোন ইভা, তুই যাদের জন্য এত চিন্তা করছিস তারা তোর কথা মনেও করে না, তাই নিজের জিনিস নিজে বুঝে নিতে শিখ। ইভান কফি খাবে বলে কিচেনে আসে। তখন সোনালি আর ইভা পান্তা ভাত আর কাঁচামরিচ দিয়ে কিচেনে বসে ভাত খাচ্ছিল। ইভাকে খাবার টেবিলে খেতে দেখলে ইভানের মা একদমই পছন্দ করে না, তাই ইভা আর সোনালি কিচেনের মেঝেতে বসেই খাবার খায়। সকালে তখন ইভান
ইভাকে খেতে বললেও ইভা পরে খাবে বলে টেবিলে খেতে বসে নাই। আর ইভানের মাও তখন রাগ করে খায় নাই। পরে অবশ্য আবার এসে খেয়ে গেছে। ইভাকে ইভান আর ইরার সাথে খেতে দেখলে হয়তো পরে এ নিয়ে অনেক চেঁচামেচি করতো আয়ানা। তাই আয়ানা খেয়ে যাওয়ার পরে সোনালি আর ইভা খেতে বসে। আজকে গরুর গোশত আর চিংড়ি মাছ রান্না করছে, কিন্তু আয়ানা ইভাকে শাস্তি স্বরূপ তার কিছুতেই যেন হাত না দেওয়ার জন্য বলেছে, তাই সোনালিও তা খেলো না। ইভান সোজা কিচেনে ঢুকে ওদের কিচেনে বসে খেতে দেখে ভ্রু কুঁচকে ফেলে। আকস্মিক ইভান শাহরিয়ারকে কিচেনে দেখে ইভা অপ্রস্তুত হয়ে যায়। তারপর হন্তদন্ত হয়ে দাঁড়িয়ে নিচের দিকে চেয়ে মিনমিন স্বরে ইভানকে জিজ্ঞেস করে, ভাইয়া আপনার কিছু লাগলে বলেন, আমি এক্ষুনি করে দিচ্ছি। ইভান ইভার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আগে ইভা ইভানকে তুমি করে বলতো, আর এখন আপনি করে বলে। পরিস্থিতি মানুষের অনেক কিছু বদলে দেয়। তাই ইভান ইভার উদ্দেশ্যে শীতল কণ্ঠে বলে, কফি বানিয়ে আমার রুমে নিয়ে আয়। সোনালিকে যেন কফি নিয়ে আমার রুমের আশেপাশেও না দেখি। এটা বলে ইভান শাহরিয়ার আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, গটগট পায়ে প্রস্থান করে। আর ইভা সেখানেই দাঁড়িয়ে ইভানের যাওয়ার পানে তাকিয়ে থাকে। তারপর তাড়াতাড়ি খাওয়া শেষ করে ইভানের জন্য ব্ল্যাক কফি বানায়। কিন্তু বিপত্তি ঘটে তখন, যখন সোনালিকে ইভানের জন্য কফি নিয়ে যেতে বলে। তখন সোনালি বলে, ভাইয়া কইছে আমারে কফি লইয়া না যাইতাম, আমারে দেখলে ভাই বকবো। ইভা আপা তুমি যাও। সোনালি, এটা কপি না, কফি। ওই যাই হয়, একটা তো হইব। আচ্ছা বাদ দে এগুলো প্লিজ, তুই একটু ইভান ভাইয়াকে কফি দিয়ে আয় বোন। ইভার আকুতি মিনতি দেখে সোনালি রাজি হয়ে যায়। তারপর গুটি গুটি পায়ে ইভানের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। ভিতরে যাবে কিনা তা নিয়ে বেচারি কনফিউজড। শেষে ভিতরে গিয়ে দেখে ইভান শাহরিয়ার বিছানার উপর পা তুলে বসে আছে, যার দরুন সোনালির হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তারপর ইভানের উদ্দেশ্যে কাঁপা কণ্ঠে বলে, ভাইয়া আপনি কফি। ইভান শান্ত অথচ গম্ভীর কণ্ঠে সোনালিকে শুধালো, আমি তোকে কফি নিয়ে আসতে বলেছি? ইভানের এমন শান্ত গম্ভীর কণ্ঠে সোনালি কেঁপে ওঠে। সাথে সাথে হাতে থাকা কফি আর কফির পাত্র মেঝেতে পড়ে গড়াগড়ি খায়। পড়ার সাথে সাথেই সোনালি সব পরিষ্কার করতে লেগে পড়ে। ইভান তা চেয়ে চেয়ে দেখে। এমনি বেচারি অল্প কিছুতেই আপসেট হয়ে যায়। আর ইভানের এমন গম্ভীরতার কারণে সেই ছোটবেলা থেকেই বাড়ির ছোটরা সবাই ইভানকে ভয় পায়। তবে ইভা আর সোনালি একটু বেশি ভয় পায়। ইভার মতে তার কাকিমা ইভান পেটে থাকতে শুধু তেতো কিছু খাইছে, না হয় কি এমন তেতো করলার জুস খেতে পারতো ইভান? আমার মুখেও কেমন করলার মতো তেতো কথা বলে। সোনালির সব পরিষ্কার করা হলে ইভান শান্ত কণ্ঠে বলে, ইভাকে কফি নিয়ে আসতে বলিস। সোনালি মাথা দুলিয়ে হ্যাঁ বোতক শব্দ বুঝিয়ে সেখান থেকে চলে গিয়ে যেন বাজছে। ইভান সমস্ত শরীর জুড়ে কাঁপাকাঁপি হচ্ছে। ইভান শাহরিয়ার ইভার দুই হাত দেওয়ালের সাথে ঠেসে ধরে ইভার একদম নিকটে চলে আসে। দুজনের মধ্যে এক আঙ্গুল পরিমাণ দূরত্ব বিরাজমান। এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে ইভার শরীরের কায়া অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে। প্রতিটা শিরা উপশিরা নাড়িয়ে দিচ্ছে এই অনুভূতিগুলো দুজনের মস্তিষ্ক জুড়ে। কেমন নাম না জানা এক অনুভূতির সাথে নতুন করে পরিচয় হচ্ছে ওরা। আর ইভানের এভাবে ধরায় ইভা তাতে করে ব্যথাও পাচ্ছে হাতে। তবে এই অনুভূতি এক সাইডে রেখে ইভান শাহরিয়ার ইভাকে দেওয়ালের সাথে ঠেসে ধরে গম্ভীর কণ্ঠে ধমকেশ্বরে বলে, এই তোর এত সাহস আসে কোত্থেকে? তোকে কফি আনতে বলছি আর তুই কি না সোনালিকে পাঠালি আমার সামনে আসতে? তোর সমস্যা কোথায়? হ্যাঁ স্টুপিড মেয়ে। ইভানের কথায় ইভা কেঁপে ওঠে, কিন্তু কোনো প্রতিউত্তর করে না। ইভান এভাবে ধরাতে ইভার ব্যথায় আর্তনাদ করে ওঠে। এবার ইভানের হুঁশ হয়, তাই ইভার হাত আলগা করে দিয়ে কিছুক্ষণ ইভার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। কেমন যেন ইভানের নিজেকে বেসামাল মনে হলো, তাই ইভাকে ছেড়ে কিছুটা দূরে সরে যায়। তারপর ইভান শান্ত কণ্ঠে ইভার উদ্দেশ্যে কিছু বলতে নিবে, তার আগেই এই সুযোগে ইভা পগার পার চলে যায়। ইভাকে দৌড়ে চলে যেতে দেখে ইভান বাকরুদ্ধ হয়ে সেদিকে তাকিয়ে থাকে। ইভান শাহরিয়ার, আয়ানা, নীলা, ইমা, ইরা আর আতিফ শাহরিয়ার বসে আছে ডাইনিং রুমের সোফায়। ওদের ড্রয়িং রুম আর ডাইনিং রুম একসাথে। ইভান শাহরিয়ার তার বাবার উদ্দেশ্যে বলে, বাবা কালকে থেকে হসপিটালে জয়েন্ট ডেট আমার। দেশে ফিরে প্রায় অনেক দিন বসেছিলাম। দোয়া করো ঠিক মতো যেন মানুষের চিকিৎসা করতে পারি। আতিফ শাহরিয়ার ছেলের উদ্দেশ্যে বলে,
তোমাকে তো আমার ব্যবসায়িক কাজে অফিসেই থাকতে বললাম, কিন্তু তুমি তো ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়েছিলে। আল্লাহ তোমার মনের আশা পূরণ করেছে। দোয়া করি মাই সন, তুমি রুগীকে সঠিকভাবে সেবা দিতে পারো। তারপর আতিফ শাহরিয়ার আয়ানার উদ্দেশ্যে বলে, তুমি কিছু বলো। আমি আর কি বলবো, আমার ছেলের লক্ষ্য নিশ্চয়ই পূরণ হবে। এতক্ষণে ইভা আর সোনালি কিচেন থেকে ওদের কথা শুনছিল। এবার ইভা সোনালিকে জোর করে আয়ানার কাছে পাঠিয়ে দিল, কারণ সোনালির 2 দিনের জন্য ছুটি লাগবে। তার দাদি অনেক অসুস্থ। আপন বলতে তার এই দাদিই আছে, যে কিনা ওর চাচা চাচির কাছে থাকে। অভাবের সংসার, চাচা চাচি ওর দাদিকে নিয়েই সংসার চালাতে হিমশিম খায়। ওর এক চাচাতো ভাই আছে ছোট, নিজেদের সংসার চালাতেই কষ্ট তাদের। তাই তার দাদিকে অনেক কথা শুনতে হয়, বসে বসে খাচ্ছে তাই। জোয়ানকালে মানুষ মানুষের কত কদর করে, কিন্তু বুড়ো আর এতিমদের কেউ 2 চক্ষেও দেখতে পারে না। সমাজে তারা এখন অনেক লাঞ্ছিত, অধিকার থেকে বঞ্চিত। আর সোনালীকে তো দেখতেই পারে না। একমাত্র ওর দাদিই ওরে অনেক ভালোবাসে, আর এই বাড়ির কয়েকটা মানুষ তাকে ভালোবাসে। গ্রাম থেকে ওর চাচা কল করে জানিয়েছে ওর দাদি অনেক অসুস্থ। এখন বিকেল 3টা বাজে। এখান থেকে ওদের গ্রামের পৌঁছাতে প্রায় 2 ঘন্টা লেগে যাবে। সোনালী আয়ানকে সব বলল। আতিফ শাহরিয়ার বলে, তাহলে বাসায় কাজ করবে কে? চাচার কথা শুনে ইভা তাড়াতাড়ি সেখানে উপস্থিত হয়ে বলে, আমি করতে পারবো সব, ওকে ছুটি দিয়ে দাও। আতিফ শাহরিয়ার ইভার উদ্দেশ্যে বলে, মা তুই একা একা সব পারবি তো? হ্যাঁ চাচ্ছু, আমি পারবো। ইভার কথা শুনে ইভান শাহরিয়ার ইভার দিকে তাকায়। মেয়েটা সবার জন্য কত ভাবে। সেই সকালে ইভানের রুম থেকে দৌড়ে বের হওয়ার পরে আর একবারও ইভাকে ইভান তার চোখের সামনে দেখে নাই। আয়ানা কিছু একটা ভেবে বলে, আচ্ছা যা, 2 দিনের মধ্যে চলে আসবি। আয়ানার কথাই সোনালি খুব খুশি হয়, সাথে ইভাও। কিন্তু এর পিছনে যে আয়ানার কোন উদ্দেশ্য আছে তা ওরা উপলব্ধি করতে পারল না। এরই মধ্যে ইভার সাথে ইভানের চোখাচোখি হলে ইভা নিজের দৃষ্টি সরিয়ে নেয়। তখনকার ঘটনায় ইভানের দিকে তাকাতে বেশ লজ্জা লাগছে। পুরো শহরটা আলো আধারিতে ঘেরা। সবাই কিছুক্ষণ পরে খাবার খাবে। এখন বাজে রাত 8:30। ইভাকে আজ রাতের সব কাজ একাই শেষ করতে হয়েছে, যেহেতু সোনালি নাই তাই। ইভা সব কাজ শেষ করে সব গুছিয়ে নিজের রুমে এসে ফ্যানটা ছেড়ে তার দিকে তাকায়। মনে হচ্ছে যেন ফ্যানেও শরীর ঠান্ডা হচ্ছে না, খুব গরম পড়ছে আজ। এখন জুলাই মাস চলছে। ঋতু অনুযায়ী হিসেবে বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল হলেও বাংলাদেশে সবচেয়ে বেশি অসহ্য গরম পড়ে এপ্রিল এবং জুলাই মাসে। বৃষ্টি হলেও মনে হয় যেন গরম বেড়ে গেছে। তাই ইভা ফ্যানের গতি ফুল স্পিডে বাড়িয়ে দিয়ে বিছানায় এসে নিজের শরীর থেকে ওড়নাটা সরিয়ে পাশে রেখে দেয়। তারপর বিছানায় নিজের শরীরটা এলিয়ে দিয়ে কিছুক্ষণ এপাশ ওপাশ করে। দরজার দিকে মুখ করে স্থির হয়ে শুয়ে থাকে আর ভাবে, মা বাবা বেঁচে থাকলে হয়তো নিজের জীবনটা এমন না হয়ে অন্যরকমও হতে পারত। ভাগ্য কেন ওর এমন হলো? এগুলো ভাবতেই ইভা আনমনা হয়ে যায়। এমন সময় ইভান শাহরিয়ার ওর রুমের সামনে এসে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। কি অগোছালো হয়ে শুয়ে আছে মেয়েটা। এখনো কি অবুঝ নাকি এই মেয়ে? এভাবে শোয়ার হলে দরজা লাগিয়ে শুইলে কি এমন ক্ষতি হতো? ইভান শাহরিয়ার ইভাকে এক দৃষ্টিতে পরোক্ষ করছে। গায়ে ওড়না নেই, পরনে গোলাপের মধ্যে ছোট ছোট সাদা ফুলের 3 পিস। কাটা জামাটা পেটের থেকে সরে গিয়ে ফর্সা পেটের অনেকটা অংশই দেখা যাচ্ছে। প্লাজোটা হাঁটু পর্যন্ত উঠে গেছে। গলার কিছুটা নিচে বক্ষের মাঝে একটা ছোট তিল দেখা যাচ্ছে। ফর্সা শরীরে সেই তিলটা ভাসমান হয়ে ইভানকে অবাধ্য পিছু টানের মতো টানছে। ইভানের নিজেকে বড্ড এলোমেলো অগোছালো মনে হলো। তার নিজেকে নিজের কাছে প্রচণ্ড রকমের বেসামাল লাগলো। নিষিদ্ধ অনুভূতিগুলো মাথাচাড়া দিয়ে উঠল। কি অদ্ভুত অনুভূতি! বারবার না চাইতেও ইভার বুকের কাছের তিলটার দিকে ইভান শাহরিয়ারের চোখ চলে যাচ্ছে। ছুঁয়ে দিতে ইচ্ছে করছে খুব করে। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে, যেন চেয়েই থাকতে ইচ্ছে করছে। ইভান তো এমন না, মাহারাম ব্যতীত কোনো মেয়ের দিকে তাকিয়েও তো সে কথা বলে না। কিন্তু ইভা ওর কাজিন হলেও তো ইসলাম শরীয়ত অনুযায়ী ওর সাথে বিবাহে আবদ্ধ হওয়া জায়েজ। ইভান শাহরিয়ারের এমন এলোমেলো ভাবনার মাঝেই ইভা নিজের ধ্যান থেকে বের হয়ে এলো। দরজার দিকে তাকিয়ে মেয়েটা আঁতকে উঠল। হন্তদন্ত হয়ে উঠে বসে চারদিকে চোখ বুলিয়ে নিজের ওড়না খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। আর ইভা নিজের পাশেই ওড়না পেয়ে গেল। তাই সে তাড়াতাড়ি ওড়নাটা নিজের শরীরে জড়িয়ে নিল।
তারপর নিজেকে পরোক্ষ করে জামাটা আর প্লাজোটা ঠিক করে নিয়ে দরজার দিকে তাকায়। ইভান এখনো সেভাবে ইভার দিকে তাকিয়ে আছে। এটা দেখে ইভার নিজেকে মাটির সাথে মিলিয়ে দিতে ইচ্ছে হলো। কি এক অস্বস্তিকর পরিস্থিতি। ইভান অতজানু হয়ে বিছানার দিকে চেয়ে রইল। হঠাৎ ইভান মনে মনে বলে, ছি ইভান, তুই একটা বাচ্চা মেয়ের দিকে এভাবে তাকিয়ে আছিস। ইভানের এমন মনে হতেই সে গটগট পায়ে সেখান থেকে প্রস্থান করে। নিজের রুমে এসে দরজাটা সজোরে ধাক্কা দেয়। ফলে দরজাটা আটকে আবার খুলে যায়, যার দরুন বিকট একটা আওয়াজ হয় সেখানে। ইভান দরজাটা ধাক্কা দিয়ে এসে নিজের খাটের উপর ধপাস করে বসে পড়ে। তারপর নিজের মাথায় 2 হাত দিয়ে চেপে ধরে। রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। ইভান শাহরিয়ারের ইভার উপর বড্ড রাগ হচ্ছে। যদি শুইতেই হতো তাহলে দরজা লাগিয়ে শুইলেই পারত। এমন এলোমেলো অগোছালো হয়ে কেউ শোয়? আসলে তখন ইভান শাহরিয়ার ইভার রুমে যাওয়ার কারণ সকালে ইভার সাথে অমন আচরণ করায় ইভানের মনে অস্থিরতা কাজ করছিল। তাই ইভান চাচ্ছিল ইভার সাথে কথা বলে নিজের মন হালকা করবে, কিন্তু ঘটল তার উল্টো। এখন আরও অস্বস্তি লাগছে। কি এক পরিস্থিতি! আয়ানা, আতিফ, শাহরিয়ার, ইরা, নীলা রাতের ডিনারের জন্য খাবার টেবিলে বসে আছে। ইভা সবাইকে সার্ভ করছে। আজ ওদের খাবারে রান্না হয়েছে ইলিশ মাছ দিয়ে আলু, মুরগির গোস্ত ভুনা আর ডাল। ইভান আর ইমা ডিনারের জন্য নিজেদের রুম থেকে এখনো ডাইনিং টেবিলে আসে নাই। ইভা ইমাকে ডেকে আসছে, কিন্তু ইভানকে এখনো কেউ ডাকে নাই। ইভাকে ইভানের রুমে যাওয়া নীলা পছন্দ করে না। তার উপর আবার তখনকার সেই পরিস্থিতির জন্য ইভার অনেক অস্বস্তি লাগছে, কেমন লজ্জা লজ্জা লাগছে। তখনই ইমা এসে একটা চেয়ার টেনে বসে পড়ে। তারপর খাবারের টেবিল থেকে একটা প্লেট নিজের দিকে এগিয়ে নেয়। ইভা আয়ানার উদ্দেশ্যে বলে, কাকিমা, ইভান ভাইয়াকে তো খাবারের জন্য ডাকি নাই। ইরা আপু গিয়ে ইভান ভাইয়াকে ডেকে নিয়ে আয়। আয়ানা বিরক্তিতে নাকমুখ কুচকে ইভাকে ধমকে বলে, তোকে দিয়ে একটা কাজও ঠিক মতো হয় না। সবাইকে ডাকছিস, ইভানকে ডাকলি না কেন? ইভান খেতে আসলে কি তোর ভাগে কম পড়তো? নাকি ইভান না খেলে বাকিটা তুই একটু বেশি খেতে পারবি? তোর মতলব কি কপালপুরি? খেয়ে খেয়ে অন্ন ধ্বংস করছিস, কিন্তু কাজের বেলায় কিচ্ছু না। দিন দিন তোর সাহস অনেক বাড়ছে। পারিস শুধু ফেল করে কান্না করতে। আয়ানার এমন অযৌক্তিক কথাগুলো শুনে ইভা নীরবে চোখের পানি ফেলে। না চাইতেও নিজের অনিচ্ছায় চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ে। সেগুলো অতি যত্নে নিজের বাঁ হাত দ্বারা মুছে নেয়। আতিফ শাহরিয়ার এক মনে নিজের খাবার শেষ করছে। নিজের স্ত্রীর কথা শুনে তার প্রতিবাদ করতে ইচ্ছে করে, কিন্তু নিজের এত অফিসের কাজ সে সলভ করে কত সহজে। তবে বাড়িতে আসলেই বউয়ের কথার কোনো প্রতি উত্তর করতে পারে না। আতিফ শাহরিয়ার জানে সে কিছু বললেই তার স্ত্রী কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বে। কথায় আছে, কিছু মেয়েরা বুঝবে কম, চিল্লাবে বেশি। তাই তো বউয়ের সামনে বিড়াল হয়ে বসে থাকতে হয় তাকে। তবে আতিফ শাহরিয়ার ইভা মুনতাহা হিয়াকে খুব ভালোবাসে, নিজের মেয়েদের মতোই স্নেহ করে। আয়ানা ইভাকে এতগুলো কথা শোনাতে দেখে নীলা মনে মনে খুশি হয়। তারপর আয়ানার উদ্দেশ্যে বলে, খালামণি, তুমি চিন্তা করো না, আমি ইভান ভাইয়াকে ডেকে আনছি, তোমরা খেতে থাকো। আয়ানা ইভাকে চোখ পাকিয়ে নীলার দিকে তাকিয়ে বলে, আচ্ছা যাও। তারপর নীলা ইভানের রুমে গিয়ে দরজাটা হালকা করে খুলে ভিতরে চলে যায়। ভিতরে গিয়ে দেখে ইভান শাহরিয়ার খালি গায়ে বিছানায় শুয়ে আছে। নীলা ইভানের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে ওর পাশে গিয়ে বসে। তারপর ইভানের বুকের উপর হাত রাখে, যার দরুন ইভান শাহরিয়ার হকচকিয়ে চোখ খুলে নীলাকে ওর পাশে দেখে উঠে বসে। পাশ থেকে নিজের গেঞ্জি নিয়ে পড়তে পড়তে ভ্রুকুচকে বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, এই তুই এখানে কেন? আর কারো রুমে অনুমতি নিয়ে ঢুকতে হয় জানিস না? এতটুকু ম্যানার্স নেই? ইভানের কথায় নীলা কিছুটা অপমান বোধ করে, কিন্তু মুখে হাসি ঝুলিয়ে বলে, খালামণি তোমাকে খেতে যেতে বলেছে। আমি আসছি, তুই যা। খাবার টেবিলে বসে খাচ্ছে সবাই। ইভা তখনকার ঘটনার জন্য ইভানের দিকে ভুলেও তাকাচ্ছে না। বেচারি খুব লজ্জা পাচ্ছে। সোনালি নাই বিদায় ইভাকে সবাইকে খাবার দিতে হচ্ছে। সোনালি থাকলে অবশ্য ওদের খাওয়ার সময় ইভা আসতো না। সোনালিকে সবাইকে খাবার সার্ভ করতে হতো। সবার খাবার প্রায় শেষের দিকে। নীলা ইভানকে ডেকে আসার একটু পরেই ইভান ডাইনিং টেবিলে এসে বসে। এখন ইভান নিজের খাবারের দিকে দৃষ্টি দিয়ে খাচ্ছে, আর ইভা আর কি লাগবে সেই তদারকি করছে। ইভান একবার
আনো চোখে ইভাকে দেখে নেয়। সবাই খাচ্ছে আর সে নিচের দিকে তাকিয়ে ডাইনিং টেবিলের একপাশে দাঁড়িয়ে আছে। ইভান তা দেখে এবার বিরক্তিকর চাহনিতে ইভার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। তারপর ধমকের স্বরে বলে, এই সবাই খাচ্ছে আর তুই ওখানে সংসেজে দাঁড়িয়ে আছিস কেন? খেতে বস, ইডিয়েট। ইভানের কথা ইভার তেমন কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। তাই আয়ানা বলে, ও খেতে বসলে এটা ওটা এগিয়ে দিবে কে? আয়ানার কথা ইভান শাহরিয়ার তার মায়ের দিকে তাকায়। কি অদ্ভুত বিচার! সবাই খাবে আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, যেখানে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন কাজের লোকের সাথেই অন্যায় আচরণ করতে না। সেখানে ইভা তো এবারের মেয়ে, তার সাথে কেন এমন অন্যায় বিচার করা হচ্ছে? ইভানের এতগুলো ভাবনার মাঝে ইভা নিচের দিকে তাকিয়ে মিনমিন স্বরে বলে, আমি পরে খেয়ে নিব, আপনারা খেয়ে গেলে সব গুছিয়ে রেখে আপনারা খান। ইভান শাহরিয়ার রাগী দৃষ্টিতে ইভার দিকে তাকিয়ে বলে, একসাথে খেলে কি সব গুছিয়ে রাখা যাবে না? বেশি কথা না বলে খেতে বস। আয়ানা বিরক্তিতে নাক মুখ কুঁচকে বলে, ইভা পরে খাবে বলছে তো, তুই নিজের খাবার খা, বাদ দেও এগুলো। কে খেলো না খেলো এত মাথা ঘামিয়ে লাভ কি তোর? ইভান ওর মায়ের দিকে তাকিয়ে বলে, আমরা সবাই খাচ্ছি আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, পরে একা একা খাবে, এটা কেমন মা? নীলা বলে, ইভান ভাইয়া, বাড়ির কাজের লোককে কাজের লোকের মতো রাখাই স্নেহ। কাজের লোককে বেশি খাতিরে রাখলে মাথায় উঠে নাচবে। কে বাড়ির কাজের লোক আর কে বাড়ির মালিক সেটা সময় বলে দিবে, আর এটা তোদের থেকে ভালো আর কেউ জানে না। সো গট ইট। ইভান রাগের সাথে এগুলো বলে অর্ধেক খাবার শেষ করে টেবিল থেকে উঠে গটগট পায়ে সেখান থেকে প্রস্থান করে। তা দেখে ইমা, ইরা আর লতিফ শাহরিয়ারও সেখান থেকে চলে যায়। জাস্ট অসহ্য লাগে এগুলো তাদের। ওদের এভাবে যেতে দেখে আয়ানা রেগে মেগে চোয়াল শক্ত করে নেয়। তারপর চেয়ার ছেড়ে গটগট পায়ে ইভার সামনে এসে ওর চুলের মুঠি ধরে পিছনের দিকে নিয়ে সামনের দিকে জোরে এক ধাক্কা দেয়, যার ফলে ইভার কপাল গিয়ে খাবার টেবিলের সাথে লাগে। আর ইভা ব্যথায় আহ ধ্বনি উচ্চারণ করে কান্না করে দেয়। তারপর কপালে হাত দিয়ে নিজের সামনে এনে দেখে রক্ত টেবিলের সাথে লেগে কেটে গেছে। আয়ানা ইভাকে কান্না করতে দেখে আরও রেগে ইভার গালে ঠাস করে এক থাপ্পড় মারে। তারপর বলে, একদম চুপ কপালপুরি, একদম আওয়াজ করে কাঁদবি না। নিজের মা বাবাকে খেয়ে তোর শান্তি হয় নাই, এখন আসছিস আমার সংসার নষ্ট করতে। অলক্ষী অপয়া মেয়ে, দিন দিন তোর সাহস বেড়েই চলেছে। এগুলো বলে আয়ানা ইভাকে মারতেই থাকে। আর ইভা মুখে ওড়না চেপে নিজের কান্না নিয়ন্ত্রণের বৃথা চেষ্টা করে। ইভা সবসময়ই চাপা স্বভাবের। নিজের দুর্বলতা, নিজের মনের কষ্ট বেদনা কারো কাছে প্রকাশ করে না। আগে অবশ্য সে এমন ছিল না, বাবা মা মারা যাওয়ার পরে এমন হয়ে গেছে। পরিস্থিতি তাকে এমন হতে বাধ্য করেছে। সব রাত 11টা বাজে, ইভার চোখে ঘুম নেই। তখন আয়ানা মারার পরে ইভা সেখানেই পড়ে থাকে। তারপর আস্তে আস্তে উঠে নিজের রুমে এসে বিছানায় শুয়ে থাকে। তবে ব্যথার যন্ত্রণায় ছটফট করে মেয়েটা। মায়ের খেয়ে পুরো শরীর ব্যথা হয়ে আছে এবার, কিছুতেই ঘুম আসছে না। প্রচণ্ড ব্যথা করছে শরীর জুড়ে। সত্যি পৃথিবীর নিয়ম মনে হয় এটাই, কার সাথে কি হয় কেউই জানে না। অঝরে শ্রাবণ ধারার মতো ইভার চোখ থেকে অজস্র অশ্রুকণা গড়িয়ে পড়ছে। মা বাবা মারা যাওয়ার পরে এ আর এমন কি, এর থেকেও বেশি মার 2-1 দিন পর পরই খায় সে। মেয়েটা তার মা বাবার উদ্দেশ্যে একাই বিড়বিড় করে বলে, তোমরা চলে গিয়ে আমাকে কেন রেখে গেলে? এ সমাজ তো এতিমদের বড্ড কষ্ট দেয়। আমার এই ছোট্ট মস্তিষ্ক এত কিছু নিতে পারছে না। তোমাদের সঙ্গে আমাকে নিলে কি খুব ক্ষতি হতো? জানো মা, আমার খুব কষ্ট হয়। কাকিমা যখন মারে, একটু আদর করলে কি এমন ক্ষতি হবে? তাদের বলতে পারো বাবা। আবার কাকিমা বলে আমি নাকি অপয়া অলক্ষী। এগুলো বলে ইভা কোনো আওয়াজ ছাড়া কান্না করতে করতে হিচকি তুলে ফেলে। একটা মানুষ যখন খুব কষ্টে থাকে তখনই তার মৃত্যুর কথা মনে পড়ে। নিজে সেই মৃত্যুকে সাদরে গ্রহণ করতে চায়। ইভার এই ভাবনার মাঝেই হঠাৎ ইভা শুনতে পায় গিটারের সুরের আওয়াজ। ইভানের রুম থেকে এই আওয়াজ আসছে, বেশি জোরে না। মাত্রই ইভান সুর তুলছে। কি মোহনীয় সেই কণ্ঠ! অদ্ভুত শিহরণ ভয়ে যায় শরীরের শিরা উপশিরায়। মুহূর্তে ইভার মন ভালো হয়ে যায়। ইভান গান বলছে,
এলোমেলো ইচ্ছে যত ভালোবেসেছি তারি মতো ডুবে আছি আজও তোরি প্রেমে জীবন সপেছি তোরি নামে একই সাথে পথ চলা কত কথা ছিল বলা সবই যেন আজ শুধু স্মৃতি হলো জানি না কোন রাত এলো। গান শুনতে শুনতে ইভার মনে অন্য রকম এক প্রশান্তিতে ছেয়ে গেল। কখন যে ঘুমিয়ে গেছে ইভা তা সে নিজেও জানে না। ইভান যে এত ভালো গান করে হয়তো বাড়ির কেউই জানে না, কারণ ইভান কখনোই বাড়িতে গান করে নাই। ইভা এখন গভীর ঘুমে আচ্ছন্ন। অবশ্য বাড়ির সবাই ইভানের গান গাওয়ার আগেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। শুধু জেগেছিল ইভান আর ইভা। ইভান জেগেছিল নিজের হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে, আর ইভা তার শরীরের এমন অসহ্য ব্যথার জন্য। হঠাৎ ইভা ঘুমের মধ্যে উপলব্ধি করল কপালের কাটা স্থানে কেউ মেডিসিন লাগাচ্ছে, তাও আবার অতি যত্নে। কিন্তু ইভা বেঘরে ঘুমাচ্ছে। ওর চোখ চাইলেও খুলে দেখার ইচ্ছা হচ্ছে না। মস্তিষ্ক বলছে খুলে দেখ, কিন্তু মন বড্ড ঘুমের জন্য তাড়া দিচ্ছে। মেয়েটা একটু আগে শরীরের অসহ্য যন্ত্রণা নিয়ে ঘুমিয়েছে, এখন চাইলেও খুলে দেখা সম্ভব না। তারপর আবার রাতে কিছু খায় নাই। প্রকৃতি আবার নতুন দিনের আগমনী বার্তা নিয়ে এলো। প্রতিদিনের মতো ইভা আজও ফজরের নামাজ আদায় করে, কুরআন তিলাওয়াত করে। তারপর সকালের সব কাজ একা একাই শেষ করে। সকালে ইভা ঘুম থেকে উঠে নিজের শরীরটা অনেকটা সুস্থ অনুভব করে। তারপর রাতে ঘুমের মধ্যে কে যেন মেডিসিন লাগিয়ে দিয়েছিল, এটা মনে পড়ে। তবে মাথায় কোনো ব্যান্ডেজ ছিল না, তাই ইভা নিজের মনের ভুল ভেবে নিল। কিন্তু পরক্ষণেই মনে হলো ওর রাতে মনে হয়েছে কেউ একজন ওর মাথায় কাটা স্থানে অয়েনমেন্ট লাগিয়ে দিচ্ছে। তারপর এগুলো সব চিন্তা বাদ দিয়ে নিজের কাজে লাগে ইভা। না হয় কাজ শেষ না হলে আবার আয়ানার মাইর খেতে হবে এই ভেবে। ইভা সকালে সব কাজ শেষ করে ড্রয়িং রুমে একটু বসে। সকাল 7টার দিকে ব্রেকফাস্ট করে আতিফ শাহরিয়ার অফিসে চলে গেছে, আর ইমহান শাহরিয়ার হসপিটালে। বাসায় এখন আয়ানা, নীলা, ইমা, ইরা আর ইভা আছে। ইভাকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে আয়ানা নিজের সব জামা কাপড় এনে ইভার সামনে দিয়ে বলে, নবাবজাদের মেয়ে সুযোগ পেলেই শুধু আরাম করতে বসে যায়, বসে বসে খাচ্ছিস পড়ছিস, পারিস তো শুধু অন্ন ধ্বংস করতে, কাজের বেলা ছিটে ফুটাও নেই। বলি যেই জিনিসগুলো ধ্বংস করছিস সেগুলো কি তোর বাপ মা এসে দিয়ে যায়? মনে হয় বাড়িতে কোনো কাজ নাই, যা গিয়ে এই জামা কাপড়গুলো ধুয়ে দে। আয়ানার কথাগুলো শুনে ইভার চোখে বিন্দু বিন্দু অশ্রু জমাট বাঁধে। বাবা মায়ের নামে কিছু বললে সবারই খারাপ লাগে, ইভারও তার ব্যতিক্রম হয় নাই। মেয়েটা আর কত সহ্য করবে। এবার এখন নিজেকে বড্ড অসহায় লাগে। নিজের জীবনটাকে মৃত মনে হয়। অনেকে বলে মেয়েরা কিছুর থেকে কিছু হলেই কান্না করে, আসলেই কি তাই? ছেলেরা তো নিজের মনে কষ্ট হলে বাইরে কোথাও ঘুরে নিজের মনটা হালকা করে, অথবা বন্ধুদের সাথে আড্ডা দেয়। কিন্তু সব মেয়েরা তো সেগুলো পারে না, তাই তো ঘরে বসে কান্না করে নিজের মনটা হালকা করে। ইভা আয়ানার দেওয়া জামা কাপড়গুলো নিয়ে সোফা থেকে ওঠে, আর আয়ানা ইভাকে এতগুলো কথা শুনিয়ে যেতে নিলে ইরা ওর মাকে ডেকে বলে ওর জামা কাপড়গুলো ইভাকে ধুয়ে দিতে। এই বলে নিজের জামা কাপড়গুলোও নিয়ে আসে, তারপর ইভার হাতের উপর রাখে। ইভা জামা কাপড়ের দিকে তাকিয়ে আয়ানার অনেকগুলো শাড়ির মধ্যে প্রায় 6-7টা শাড়ি দেখে ইভা, যেগুলো ইভা আগেই ধুয়ে দিচ্ছে, কিন্তু একদিনও পরতে দেখে নাই। তাই ইভা আয়ানার উদ্দেশ্যে বলে, কাকিমা, এগুলো তো আমি আর সোনালি পরশুদিন ধুয়ে দিছি, তারপর তো একদিনও পরা হয় নাই, তারপর তো একদিনও পরো নাই, আর কাপড়ে ময়লাও দেখছি না, এগুলো তো ধোয়া। আয়ানা ইভার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ইভার গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলে, দিন দিন তোর পাখা গজাচ্ছে, মুখে মুখে কথা বলতে শিখে গেছিস। তোর সাহস কোথা থেকে আসে? তোর পাখা আমি ছেড়ে দিতেও আবার 2 দিন সময় লাগবে না। আর একটা জামা কাপড়ও যেন ওয়াশিং মেশিনে ধুতে না দেখি, কথাটা যেন মনে থাকে। সবগুলো তুই নিজ হাতে ধুইবি। এই বলে আয়ানা গটগট পায়ে সেখান থেকে প্রস্থান করে, সাথে ইরাও। ইভার বাবা মা মারা যাওয়ার পরে 1 মাস ইভা সবার কাছে ভালোই ছিল। তারপর থেকে ইভা আয়ানার মার খায় না এমন মনে হয় একটা দিনও চাই নাই। আর ইভা থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে ভাবে,
মানুষের পাখা কিভাবে গজায়। তারপর আয়ানার থাপ্পড় খাওয়ার জন্য কিছু জামা কাপড় মেঝেতে পড়ে যায় হাত থেকে। সেগুলো ইভা তুলে ধুতে নিয়ে যায়। ইভা সবগুলো জামা কাপড় ধুয়ে ছাদে যায়। তারপর একে একে সবগুলো জামা কাপড় ছাদে মেলে দেয়। আর তখনই সেখানে নীলা আর ইমা উপস্থিত হয়। ইভাকে ছাদে জামা কাপড় মেলতে দেখে ওর সামনে গিয়ে বলে, এই এভা, তুই সবার জামা কাপড় ধুয়ে দিলি আর আমাকে একবারও বললি না? আমারও অনেকগুলো জামা কাপড় ময়লা হয়ে আছে। আপু, আমি কিভাবে জানবো আপনার জামা কাপড় ময়লা হয়ে আছে? নীলা ইনোসেন্ট ভাব নিয়ে বলে, আচ্ছা চল, ধুয়ে দিবি। আর ইমা, তোকেও বলি, তুই ওরে তোর জামা কাপড়গুলো যখন ধুতে দিলি তখন আমাকে একবার বলতি। ইরা কপাল কুঁচকে বলে, আমি কি জানতাম তোর জামা কাপড় ধোয়া লাগবে? ইমা আর নীলা একই ভার্সিটিতে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করে, তাই তারা কাজিন হলেও একেবারে ফ্রেন্ডের মতো। নীলা ইমাকে বলে, আচ্ছা তুই ছাদেই থাক, আমি ইভাকে জামা কাপড়গুলো ধুতে দিয়ে তারপর আসি। এগুলো বলে নীলা নিচে নেমে যায়, সাথে ইভাও নামে। মেয়েটা এমনি কতগুলো জামা কাপড় ধুয়ে নিজের হাত সহকারে পুরো শরীর জুড়ে ব্যথা করছে। তার উপর আবার কালকে রাতে আয়ানা ইভাকে যেভাবে মারছে, এখনও মেয়েটার শরীরটা দুর্বল হয়ে আছে। এখন আবার নীলা কতগুলো জামা কাপড় ধুইতে দিবে। ইভার মনে প্রশ্ন জাগে, আচ্ছা ওরে কি মানুষ মনে হয় না? এখন আবার নীলা কতগুলো জামা কাপড় ধুইতে দিবে? ওরও তো একটা জীবন আছে। একটা মানুষের কত কুলোয়, একটা মানুষ কত কাজ করতে পারে। ইভা তো রোবট না যে এত এত কাজ ওর একলা শরীরে সহ্য হবে। আচ্ছা ইভার কি তাহলে এতিম হওয়া ভুল? ও তো নিজে ইচ্ছে করে এতিম হয় নাই। ওর বাবা মাকে তো আল্লাহ যতটুকু হায়াত দান করছে ততদিন বেঁচে ছিল। জীবন মৃত্যু তো আল্লাহ দান করে। আল্লাহ যখন ইচ্ছে মানুষের জীবন দান করেন, আবার যখন ইচ্ছে মৃত্যু দান করেন। তাহলে সমাজের মানুষ কেন বলে ইভা ওর মা বাবাকে খেয়ে ফেলছে? এই প্রশ্নের উত্তর ইভার ছোট মস্তিষ্ক দিতে পারে না। রাত 12টা ছুঁই ছুঁই। ঢাকার মতো শহরটার অনেক স্থানে সন্ধ্যার নীরবতায় বিরাজমান। নিস্তব্ধতায় ঘেরা এখন পুরো শহর জুড়ে যেন গভীর ঘুমে নিমজ্জিত। রাস্তায় কিছু সোলার স্ট্রিট লাইটের আলোয় আলোকিত হচ্ছে। ঘেমে নিয়ে একাকার হয়ে আছে ইভান। আজ ইভানের হসপিটালে যাওয়ার প্রথম দিন ছিল। বেচারা আজ সব কিছু বুঝে ঠিকঠাক করে অনেক কাজ করছে, তাই বাসায় ফিরতে অনেক লেট হয়ে আছে। মাত্রই ইভান বাসার সামনে এসে কার পার্কিং করে দরজার সামনে দাঁড়ায়। বাসায় ঢোকার জন্য ইভানের কাছে একটা আলাদা চাবি আছে, সেটা দিয়ে দরজা খুলে ভিতরে গিয়ে আবার সদর দরজা আটকে দেয়। তারপর বাড়িতে একবার চোখ বুলায়। হয়তো সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু অন্য সময় তো কম আছে লাইট চালানো থাকে। আজকে তো পুরো বাড়ি আলোকিত। ইভান শাহরিয়ার বুঝল না বাসার লাইট কেন জ্বালিয়ে রাখছে। রাত 12টা ছুঁই ছুঁই। ঢাকার মতো শহরটার অনেক স্থানে সন্ধ্যার নীরবতায় বিরাজমান। নিস্তব্ধতায় ঘেরা এখন পুরো শহর জুড়ে যেন গভীর ঘুমে নিমজ্জিত। রাস্তায় কিছু সোলার স্ট্রিট লাইটের আলোয় আলোকিত হচ্ছে। ঘেমে নিয়ে একাকার হয়ে আছে ইভান। আজ ইভানের হসপিটাল যাওয়ার প্রথম দিন ছিল। বেচারা আজ সব কিছু বুঝে ঠিকঠাক করে অনেক কাজ করছে, তাই বাসায় ফিরতে অনেক লেট হয়ে গেছে। মাত্রই ইভান বাসার সামনে এসে কার পার্কিং করে দরজার সামনে দাঁড়ায়। বাসায় ঢোকার জন্য ইভানের কাছে একটা আলাদা চাবি আছে, সেটা দিয়ে দরজা খুলে ভিতরে গিয়ে আবার সদর দরজা আটকে দেয়। তারপর বাড়িতে একবার চোখ বুলায়। হয়তো সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু অন্য সময় তো কম আছে লাইট জ্বালানো থাকে। আজকে তো পুরো বাড়ি আলোকিত। ইভান শাহরিয়ার এগুলো ভেবে নিজের রুমে চলে যায়। তারপর ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে নিজেকে কিছুটা পরিপাটি করে রুম থেকে বের হয়ে আয়ানা আর আতিফ শাহরিয়ারের রুমের সামনে আসে। তারপর রুমের দরজা খোলা দেখে ভ্রুকুচকে ইভান সালাম দিয়ে ভেরানো দরজায় করাঘাত করে। তার একটু পরে সালামের উত্তর দিয়ে ভিতর থেকে পুরুষালী কণ্ঠে ভেসে আসে, ভিতরে আসো। ইভান দরজা ঠেলা দিয়ে ভিতরে প্রবেশ করে দেখে আতিফ শাহরিয়ার বিছানায় হেলান দিয়ে পাগুলো সামনের দিকে মেলে বই পড়ছে। চারদিকে ভালো করে চোখ বুলিয়ে আয়ানাকে কোথাও দেখতে পেল না। তাই ইভান শাহরিয়ার গিয়ে তার বাবার পায়ের সামনের বিছানায় বসে। তারপর তার বাবার উদ্দেশ্যে বলে, তোমার শরীর কেমন আছে বাবা? আলহামদুলিল্লাহ, তোমার? আলহামদুলিল্লাহ ভালো। তারপর ইভান ওর বাবার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। আতিফ শাহরিয়ারকে এখন কিছু জিজ্ঞেস করলেও তেমন কোনো উত্তর তিনি দিবেন না, কারণ তিনি একদিন বলে দিচ্ছে বই পড়ার সময় যেন তাকে কেউ ডিস্টার্ব না করে। তাই ইভান শাহরিয়ার সেখান থেকে উঠে দাঁড়ায়। কিছু জিজ্ঞেস করার ইচ্ছে হলেও আর ওর বাবাকে বই পড়ার মাঝে কোনো ডিস্টার্ব করলো না।
আতিফ শাহরিয়ারের বই পড়ার প্রতি অনেক আগ্রহ। অবসর সময় পেলেই তিনি বই নিয়ে বসেন। বই পড়া মানুষগুলো বই পড়লে শত কষ্টের মাঝেও তার মনটা ভালো হয়ে যায়। তার বইয়ের মধ্যে অদ্ভুত এক নেশা পায়, যা অদ্ভুতভাবে নিজেকে গ্রাস করে আর অন্য সব কিছুকে হারিয়ে দেয়। ইভান শাহরিয়ার ওর বাবার দিকে চেয়ে বলে, বাবা তাড়াতাড়ি শুয়ে পড়ো, বেশি রাত জাগলে শরীর অসুস্থ হবে। আর মাকে যে দেখছি না, মা কই? আতিফ শাহরিয়ার তো বই পড়ায় মনোনিবেশ করছে। ইভান কতক্ষণ আতিফ শাহরিয়ারের দিকে উত্তরের আশায় চেয়ে থাকে। তারপর তার রুম থেকে বের হয়ে দরজা চাপিয়ে দিয়ে নিজের রুমে যেতে নিলে ইভার রুমের দরজার দিকে দৃষ্টি যায়। ইভার রুমের দরজা খোলা, আবার লাইট জ্বালানো। তবে ইভা সবসময় লাইট জ্বালিয়ে রাখলেও তো দরজা লাগিয়ে ঘুমায়, তাহলে আজ কেন খোলা? তাই ইভান শাহরিয়ার ইভার রুমের দিকে পা বাড়ায়। ইভান শাহরিয়ার ইভার রুমের দরজার সামনে এসে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায়। তারপর রুমের দিকে তাকিয়ে থাকে। ইভা কোরআন তেলাওয়াত করছে। কি মধুর সেই সুর! ইভান চোখ বন্ধ করে শুনছে মনোযোগ সহকারে ইভার কোরআন তিলাওয়াত। অনেকক্ষণ শোনার পর হঠাৎ ইভানের হাসি আসে, যার দরুন ইভা একটা আয়াতের কাছে থেমে কোরআন মাজিদ বন্ধ করে ইভানের দিকে তাকায়। ফ্যাল ফ্যাল দৃষ্টিতে ইভানের দিকে তাকিয়ে মিনমিনি স্বরে কাপা কণ্ঠে বলে, ভাইয়া, আপনি কখন আসলেন বাসায়? প্রতি উত্তরে ইভান শাহরিয়ার ভাবান্তর হয়ে বলে, থামলি কেন? কোরআন তিলাওয়াত কর। আর আমি প্রায় 40 মিনিট হবে বাসায় আসছি। ইভা মাথা নিচু করে কোরআন মাজিদ যথাস্থানে রেখে ইভানের উদ্দেশ্যে বলে, আল্লাহ, এত সময় হলো আসছেন, আমাকে ডাকলেন না কেন ভাইয়া? খেতে আসেন, আমি খাবার দিচ্ছি। ইভা শেষের কথাটা ইভানকে তারা দেখিয়ে নিচে ইভানকে পাশ কাটিয়ে নিচে ডাইনিং টেবিলের কাছে যেতে যেতে বলে। তাই ইভান শাহরিয়ারও ইভার পিছনে পিছনে হাঁটতে হাঁটতে একটা মুচকে হাসি দিয়ে ইনোসেন্ট ভাব নিয়ে বলে, বাব্বা, যেভাবে বলছিস মনে হয় তুই আমার বিয়ে করা বউ। তোকে আমি ডাকি নাই, তাই মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। ইভানের এমন কথায় ইভার সমস্ত শরীর জুড়ে অদ্ভুত শিহরণ বয়ে গেল। বিশেষ করে বউ ডাকটা মাথায় গিয়ে গাঁথল। পুরো শরীর বরফের ন্যায় জমে গেল। পা জোড়া আপনা আপনি থেমে গেছে। এই অনুভূতির কি নাম দেওয়া যায় তা ইভা মুনতাহা হেয়ার জানা নাই। তাই তো মেয়েটা নিজের হৃদয়ে কম্পন অনুভব করে, আবারও গন্তব্যস্থলে হাঁটা শুরু করে। ডাইনিং টেবিলে বসে আছে ইভান শাহরিয়ার, আর ইভা লজ্জা মিশ্রিত মুখ নিয়ে নিচের দিকে তাকিয়ে ইভানের প্লেটে খাবার তুলে দিচ্ছে। কি লজ্জাই না পাচ্ছে ইভা! একেবারে লজ্জে লাল নীল হলুদ গোলাপি সব হচ্ছে। ইভান শাহরিয়ার আসার পর থেকে মেয়েটা কোনো না কোনো কিছু নিয়ে লজ্জা পাচ্ছে তো পাচ্ছেই। কি একটা অবস্থা! তাও আবার ইভানের সামনেই লজ্জা পেতে হচ্ছে। এই দুঃখ ইভা কই রাখবে? এই দুঃখে কি ইভার কচু গাছের সাথে ফাঁসি দেওয়া উচিত? ইভা নিচের দিকে তাকিয়ে খাবার দিচ্ছে, আর ইভান শাহরিয়ার তা এক দৃষ্টিতে পরোক্ষ করছে। এই মেয়েটার মধ্যে কেমন যেন অদ্ভুত কিছু আছে, যা ইভানকে তাকিয়ে থাকতে বাধ্য করে। ইভান শাহরিয়ার তো অন্য কোনো মেয়ের দিকে এভাবে তাকায় না, তাহলে ইভার দিকে কেন তাকিয়ে থাকে? ইভার বদন খানিতে কেমন যেন অদ্ভুত এক মায়া আছে, যা ইভানকে তাকিয়ে থাকতে বাধ্য করে। ইভাকে লজ্জা পেতে দেখে ইভান শাহরিয়ার বাঁকা হাসি দিয়ে ইভার উদ্দেশ্যে বলে, তুই খাইছিস ইভা? না ভাইয়া, আমি পরে খাবো, আপনি খান। মা, ইমা, ইরা ওরা কই? নীলা আপুদের বাসায় গেছে, কি যেন গুরুত্বপূর্ণ কাজে। ও, আব্বু খাইছে? জি ভাইয়া, খাইছে। তাহলে তুই খাইলি না কেন? না খেয়ে খেয়ে শরীরে রোগ বাজাইতে চাস নাকি? ফাজিল মেয়ে, ভিতর ডিম কোথাকার! খেতে বস। পরে তুই কি খাবি তা আমার বেশ ভালো করে জানা আছে, ইডিয়েট। ইভান শাহরিয়ার নিচের দিকে তাকিয়ে খেতে খেতে বলে। ইভা মিনমিন স্বরে নিচের দিকে তাকিয়ে কাপা কণ্ঠে বলে, বাবা ভাইয়া, আমি পরে সত্যি খাবো। এই আমি তোর কোনো কথা শুনতে চাই নাই, ভালোই ভালোই খেতে বস। ফাজিল মেয়ে, 1 মিনিটের মধ্যে টেবিলে খেতে বসবি, না হলে তোর খবর আছে। ইভা ভয়ে ভয়ে দাঁড়িয়ে থেকে অন্যায় নিজের হাতে পেঁচাচ্ছে, আবার খুলছে। তা দেখে ইভান শাহরিয়ার ইভার দিকে একবার পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, আর কিন্তু 3 সেকেন্ড বাকি আছে, তারপর দেখবি ইভান শাহরিয়ার কি জিনিস। ইভান কথাটা বলায় ইভা চমকে ওর দিকে তাকায়। তারপর আস্তে করে খাবার টেবিলে বসে খাবার নিয়ে নাড়াচাড়া শুরু করে। তা দেখে ইভান আবারও ধমকে স্বরে বলে, এই তুই খাচ্ছিস না কেন? ইভানের ধমকে ইভা কেঁপে ওঠে।
তারপর মাথার ঘুমটা আরেকটু টেনে অল্প অল্প করে খেতে থাকে। বিকেলের সৌন্দর্যে ভরা মাধুর্য, কি সুন্দর সেই প্রকৃতি। ইভা নিজের ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে সেগুলো দেখছে। ওর মনটা খুব খারাপ, বাড়িতে কেউ নাই। মেয়েটাকে আয়ানা যতই মারে তাও তো পরিবারের সাথে থাকতে পারে। ওর নিজের হাত পা আছে, চাইলেই তো নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করে সবাইকে দেখিয়ে দিতে পারে। কিন্তু সব পেলেও তো এমন একটা পরিবার পাবে না। এবার বাবা মা মারা যাওয়ার পরে চাচা চাচিকে নিজের মা বাবা ভেবে আসছে, আর ইমা এরাকে নিজের আপন বোন। তাদের ছেড়ে কি সে চাইলেও একা থাকতে পারবে? আর সবচেয়ে বড় কথা হলো এই সমাজ একা একটা মেয়েকে মানতে চায় না। হয় তারা মেয়েটার নামে বদনাম রটাবে, আর না হয় কিছু মানুষ নামের পশুগুলো তাকে আর পৃথিবীতে বেঁচে থাকতে দিবে না। তার নামে কলঙ্ক লেপটে দিবে তারা, যার দরুন আর তার এই সুন্দর পৃথিবীর বুকে বেঁচে থাকা হবে না। এই সমাজে তো একা একটা মেয়ে বাসা ভাড়াও থাকতে পারে না, তাহলে এই লোকের কানাঘুষা শুরু। কি অদ্ভুত এই প্রকৃতির নিয়ম। তবে আল্লাহর দেওয়া ইসলাম অনুযায়ী জীবন ব্যবস্থাই সঠিক। এখন তো তাও এবার মাথার উপর ছায়া দেওয়ার জন্য চাচা নামক ব্যক্তি আছে। আর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাচা বাপের মতো। তাই এবার মাথার উপর অন্তত একটা বর্ষার স্থান আছে। আর আতিফ শাহরিয়ার ইভাকে তো অনেক স্নেহ করে, নিজের মেয়ের মতো ভালোবাসে। শুধু আয়ানার জন্য তিনি কিছু প্রকাশ করে না। তিনি চায় না সংসারে কোনো গণ্ডগোল বাঁধুক। তবে এমন পুরুষকে কাপুরুষই বলাই শ্রেয়, যে কিনা ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় হিসেবে দেখে প্রতিবাদ করবে না। সে কাপুরুষ ছাড়া আর কি। তবে লোকটারও তো হাত পা বাঁধা, তিনি সংসারে কোনো অশান্তি চান না। ইভার মা বাবা যখন মারা যায় তখন প্রথম আয়ানা ইভাকে কিছু বললে তিনি প্রতিবাদ করত, যার দরুন আয়ানা সংসারে অনেক অশান্তি শুরু করে দিত আর ইভাকে আরো বেশি মারত। তাই মেয়েটার দিকে তাকিয়েই তিনি চুপ থাকে। আর আতিফ শাহরিয়ারের হাসি তো যখন ইভানে 2 বছর চলে তখন থেকেই মিলিয়ে গেছে। হঠাৎ এক ঝড়ের তাণ্ডবের মতো সাজানো সংসারটা কেমন এলোমেলো হয়ে গেছে। লোকটা সেই তখন থেকেই চুপচাপ একঘেয়ে হয়ে গেছে। আবার যখন ইভার বাবা মা মারা যায় তখন থেকে তিনি আরো ভেঙে পড়ে। তারপর থেকে আরো গম্ভীর হয়ে যায়। ইমান শাহরিয়ারও তার বাবার মতো নিজের মধ্যে গম্ভীরতা বজায় রাখে। আতিফ শাহরিয়ারের মন ভালো করার জন্য বেশিরভাগ সময় অফিস থেকে এসে অবসরে বই পড়ে কাটায়। বইকে তিনি সুখ দুঃখের সাথী করে নেয়। কি অদ্ভুত পৃথিবীর মায়া। ইভা ব্যালকনিতে দাঁড়িয়ে দূর আকাশের পানে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগেও চারদিকে কি সুন্দর আলোর রশ্মির ছড়াছড়ি ছিল। হঠাৎ আকাশের কেমন মেঘ জমেছে, মনে হচ্ছে যেন আকাশ ফেটে মুষলধারে বৃষ্টি পড়বে। সেদিকে তাকিয়ে ইভা মনে মনে ভাবে, ওর মতো হয়তো আকাশটারও অনেক কষ্ট আছে, তাই তো এভাবে পৃথিবীটাকে মেঘাচ্ছন্ন করে দিচ্ছে। তারপর আবার ইভা ভাবে, আকাশের কি কখনো মন খারাপ হয়? আর তখনই শহর জুড়ে মুষলধারে বৃষ্টি নামে। আর কিছু বৃষ্টির ছিটে এসে ইভার শরীরে জড়ানো জামা কাপড়ে পড়ে। তার দিকে একবার তাকিয়ে মেয়েটা ব্যালকনির রেলিংয়ের ফাঁক দিয়ে নিজের ডান হাতটা বাড়িয়ে দেয়। সাথে সাথে শরীরে অদ্ভুত শিহরণ আর কেমন অন্যরকম ভালো লাগায় ছেয়ে যায়। সাথে সাথে মন খারাপগুলো হাওয়ায় ভেসে যায়। কেমন যেন মনটা চনমনে হয়ে ওঠে। ইভা ওর ব্যালকনি থেকে বাড়ির মধ্যে ফুল গাছগুলোর দিকে তাকায়। সেভাবেই কতক্ষণ তাকিয়ে থাকে। বৃষ্টির পানির ছিটে এসে এখন ইভার শরীরে থাকা সাদা 3 পিসের অনেক অংশই ভিজিয়ে দিচ্ছে। নাকে মুখেও অনেক পানির ছিটে এসে তা এখন মুক্তোর মতো দেখতে লাগছে। বাড়িয়ে দেওয়া ডান হাতটাকেও বৃষ্টির পানিগুলো মুক্তোর মতো ঝরছে। খোলা চুলগুলো উড়ে এসে নাকে মুখে পড়ছে, আবার সেগুলো পিছনের দিকে চলে যাচ্ছে। কি মোহনীয় লাগছে মেয়েটাকে। এই রূপে যেন কোনো কমতি নেই ইভার। হঠাৎ মেয়েটার মনে ইচ্ছে জাগলো বৃষ্টিতে ভেজার। সে কবে ইভার মা বাবা মারা যাওয়ার আগে বৃষ্টিতে ভিজছে তা মেয়েটার মনেও পড়ে না। মা বাবা বেঁচে থাকার দিনগুলোই ছিল ইভার জন্য অন্যরকম। এখন তো মেয়েটা কাজ করেই পাচ্ছে না, দিশা। তারপর আবার এমন মুহূর্ত কিভাবে কাটাবে? তবে আজ যেহেতু সুযোগ এসেছে তাই ইভা মুনতাহা হিয়া হাতছাড়া করতে চায় না। তাই তো মেয়েটা আর এক মুহূর্তও দেরি না করে রুম থেকে বের হয়। ওর ব্যালকনির পাশ থেকে যে ফুলগুলো দেখা যায় সেগুলোর কাছে চলে যায়। প্রায় 30 মিনিট একাধারে ইভা বৃষ্টিতে ভিজে। এখন মেয়েটি ফুলের মুগ্ধতার মাঝে 2 হাত মেলে ঘুরতে থাকে।
এখন আর আগের মতো মুষলধারে বৃষ্টি নাই, এখন তো এসে গুড়ি, মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বৃষ্টির আওয়াজটাও যেন অন্যরকম অনুভূতি যোগায়। আর টিনের চালের উপর যখন মুষলধারে বৃষ্টির টুপটাপ ফোঁটা এসে পড়ে, তখন সেই আওয়াজটাও যেন শুনতে ভালো লাগে। তবে এই বৃষ্টি কারো জন্য মনোমুগ্ধকর বা রোমাঞ্চকর, আর কারো জন্য হয় বেঁচে থাকার না হয় মৃত্যুর কারণ।